প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক জীবনবিজ্ঞানের বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন সেটার সম্পর্কে জানব। তাহলে আমরা প্রত্যেকে জানি যে উদ্ভিদ তার মূলরোম দিয়ে জলটাকে শোষণ করে এবং এই জল উদ্ভিদের একটা প্রয়োজনীয় উপাদান। এবারে এই জল, অতিরিক্ত জল কেন শোষণ করছে? কারণ উদ্ভিদেহ নিজের যে দেহ তাকে শীতল রাখা দরকার, অত্যধিক যে তাপমাত্রা সেই তাপমাত্রাকে কমানো দরকার। তাহলে সে কী করে? সে বাষ্পমোচনের মাধ্যমে তার যে প্রয়োজনের অতিরিক্ত জল সেটা বাষ্পাকারে নির্গত করে দেয়। তো সেই প্রসেসটার নামই হচ্ছে বাষ্পমোচন, বা ইংরাজিতে আমরা যাকে বলি ট্রান্সপিরেশন। তাহলে ট্রান্সপিরেশনের সংজ্ঞাটা আমরা যদি বলতে, তাহলে কীভাবে বলবো? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত জল, কি বলছে? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে বায়বীয় অংশের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় তাকে বাষ্পমোচন বা আরেকটাকে বলা হয় প্রস্বেদন বলা হয়। বোঝা গেল? তাহলে আবার বলছি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে বায়বীয় অংশের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় তাকে আমরা বলবো বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এইবারে আমাদের পুকুরে যে প্রক্রিয়াটা ঘটে, অতিরিক্ত জল, অতিরিক্ত গরম পড়েছে এবং কি হচ্ছে, পুকুর, নদী, খাল, বিল তার যে জল শুকিয়ে যাচ্ছে, তাহলে সেই প্রসেসটার নামই হচ্ছে কি? বাষ্পীভবন। বাষ্পীভবন। তাহলে বাষ্পমোচন যদি এবং বাষ্পীভবনের যদি আমি পার্থক্য বলি, তাহলে কীভাবে বলব? তাহলে বাষ্পমোচন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং বাষ্পীভবন একটা ভৌত প্রক্রিয়া। বাষ্পমোচন কখন হবে? সাধারণত দিনের বেলায় হবে, কিন্তু বাষ্পীভবন দিবারাত্রি, অর্থাৎ দিন এবং রাত্রি উভয়ে হতে পারে। বাষ্পমোচন সাধারণত যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজম দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়, কিন্তু বাষ্পীভবন কিন্তু প্রোটোপ্লাজম নিয়ন্ত্রিত নয়। পরীক্ষা আসতে পারে বাষ্পমোচন এবং বাষ্পীভবনের মধ্যে কি পার্থক্য রয়েছে। আচ্ছা, এরপরে আমরা জানব যে বাষ্পমোচন কোথায় ঘটবে, উদ্ভিদের কোন অংশের মধ্যে বাষ্পমোচন হবে, তাহলে এটা আমরা জানব। তাহলে বাষ্পমোচন সাধারণত তিনটি অংশের মাধ্যমে হয়। একটা হচ্ছে পত্ররন্ধ্র, 2 নাম্বার হচ্ছে লেন্টিসেল, 3 নাম্বার হচ্ছে কিউটিকুলার। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন সাধারণত 97% বাষ্পমোচন বা 50 to 97 বাষ্পমোচন কিন্তু এই পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। কিভাবে হয়? এই যে উদ্ভিদের যে পাতার ত্বকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে বা রন্ধ্র থাকে, যেগুলোকে আমরা বলি স্টোমাটা, স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রর মধ্যে অনেক গার্ড সেল থাকে, ঠিক আছে? গার্ড সেল বা রক্ষী কোষ। এই রক্ষী কোষ খোলা এবং বন্ধের মাধ্যমে কিন্তু বাষ্পমোচন হয়। তো দিনের বেলায় কিন্তু গার্ড সেলগুলো খুলে যায় এবং রাত্রিতে বন্ধ হয়ে যায়। তাহলে দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, যার প্রভাবে কিন্তু বাষ্পমোচন হয়, এবং রাত্রিতে পত্ররন্ধ্র বন্ধ থাকে, যার ফলে বাষ্পমোচন হয় না। তাহলে এই পত্ররন্ধ্র বা স্টোমাটাল যে পোর, এই পোর দিয়ে কিন্তু তারা বাষ্পের আকারে যে জল, সেই জলটাকে বের করে দেয়। তাহলে এটা হলো আমাদের পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। 2 নাম্বার আমরা যদি বলি লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন। লেন্টিসেল কি? এই যে আমরা দেখতে পেয়েছি উদ্ভিদে কিছু উদ্ভিদ আছে কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড এবং শাখার গায়ে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখা যায়, যেগুলিকে বলা হয় লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে উদ্ভিদের বাষ্পমোচন 0.1% বাষ্পমোচন এই লেন্টিসেলের মাধ্যমে কিন্তু ঘটে থাকে। আচ্ছা, কিউটিকলের মাধ্যমে বাষ্পমোচন এটা কি? উদ্ভিদের পাতার ঊর্ধ্ব এবং নিম্ন যে ত্বকগুলি রয়েছে, সেই ত্বকের মাধ্যমে কিন্তু এই কিউটিকলের আবরণ থাকে, এবং এই কিউটিকলের মাধ্যমে কিন্তু এই বাষ্পমোচনটা হয়ে থাকে। এবং
এই কিউটিকলের মাধ্যমে এই যে আমরা দেখতে পেয়েছি এগুলো হচ্ছে ঊর্ধ্বত্বক এবং এগুলি হচ্ছে নিম্নত্বক, এবং এগুলোর মাঝে আমাদের কি আছে, কিউটিকল প্রেজেন্ট আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো প্যালিসেড প্যারেনকাইমা, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল, যেগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই কিউটিকলের মাধ্যমে কিন্তু উদ্ভিদের বাষ্পমোচন হয়ে থাকে। তাহলে এই তিনটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বাষ্পমোচন হয়। 1 নম্বর কি বললাম, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, 2 নম্বর লেন্টিসেলীয় বাষ্পমোচন, 3 নম্বর কিউটিকুলার বাষ্পমোচন। আচ্ছা, এইবারে আমাদের বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী কিছু শর্ত আছে। তাহলে প্রথম যদি আমি বলি শর্তটা, সেটা হচ্ছে উষ্ণতা। তাহলে ভাবো, যদি উষ্ণতা বৃদ্ধি হয় বা উষ্ণতার পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু বাষ্পমোচনের হার বেড়ে যাবে, কারণ উদ্ভিদের প্রয়োজনে যে অতিরিক্ত জল অত্যধিক হারে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে উষ্ণতা বাড়লে কী হবে, বাষ্পমোচনের হার বাড়বে, উষ্ণতা বাড়লে বাষ্পমোচনের হার বাড়বে। 2 নম্বর হচ্ছে বায়ুর আর্দ্রতা। তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্পের যে পরিমাণ, সেই পরিমাণটা যদি অনেক বেড়ে যায়, তাহলে কী হবে, বায়ুটা আর্দ্র হবে, অর্থাৎ বাষ্পমোচনের হারটা কিন্তু কী হবে, অনেক কমে যাবে। আচ্ছা, 3 নাম্বার যদি বলি, তাহলে এটার সঙ্গে সম্পর্কটা কি, ব্যস্ত সম্পর্ক। 3 নাম্বার যদি বলি আমি বায়ুপ্রবাহ, তাহলে যত বেশি বায়ুপ্রবাহের হার বৃদ্ধি পাবে, বাষ্পমোচনের হারও কিন্তু তত বেড়ে যাবে। তাহলে এটা বায়ুপ্রবাহ বাড়লে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। আলো, অর্থাৎ সাধারণত দেখা যায় যে দিনের বেলায় সাধারণত বাষ্পমোচন হয়, তাহলে আলোতে বাষ্পমোচন হচ্ছে, তার জন্য আলো যদি প্রভাব বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। এরপরে আসছে পাতার বৈশিষ্ট্য। তাহলে পাইন গাছের যে পাতা, সেটা হচ্ছে সূচাকার, এবং এই সূচাকার পাতার জন্য বাষ্পমোচনের হার কিন্তু কমে যায়। তাহলে সূচাকার পাতা পাইন গাছে বাষ্পমোচনের হার কমে যায়। 2 নম্বর ফণিমনসা। ফণিমনসার যে পাতা, সেই পাতাতে কিন্তু পুরো অর্থাৎ পাতাটা কাঁকড়ায় রূপান্তরিত, তাই তো, তার জন্য এই ফণিমনসা গাছে কিন্তু বাষ্পমোচনের হার কমে যায়, অর্থাৎ পাতা কাঁটায় রূপান্তরিত, তার জন্য কী হচ্ছে, বাষ্পমোচনের হার কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, কিউটিকল পাতার ত্বকে যদি পুরো কিউটিকলের আবরণ থাকে, তাহলে কিন্তু মোমের আবরণ যেটাকে বলছি, তাহলে কিন্তু বাষ্পমোচন অনেক কমে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের পাতার বৈশিষ্ট্য। তাহলে এই গোটা উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ, আলোক, পাতার বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা দেখতে পেলাম যে বায়ুর আর্দ্রতা যদি বাড়ে, বাষ্পমোচনের হার কিন্তু কমে যাবে। বেশ, এবারে বাষ্পমোচনের কিছু প্রয়োজনীয় ক্ষতিকারক প্রভাব আছে। যদি আমি বলি, এখানে বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলেছেন। এটা পরীক্ষায় বারবার দেয় যে কোন বিজ্ঞানী বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলেছেন, বিজ্ঞানী কার্টিস। কারণ বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদের যদি অতিরিক্ত জল বাষ্পাকারে বেরিয়ে যায়, তাহলে কী হবে, উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, অর্থাৎ এটা একটা প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি। এই কারণে এইবারে আরেকটা জিনিস আছে, উইল্টিং পদ্ধতিতে কি, যে যখন অত্যধিক পরিমাণে উষ্ণতা বেড়ে গেল, তখন দেখা গেল যে বাষ্পমোচনের হার কিন্তু বেড়ে যায়। এর ফলে কী হয়, কিছু উদ্ভিদের পাতা কিন্তু নেতিয়ে পড়ে। ঠিক আছে, এই প্রসেসটার নামই হচ্ছে উইল্টিং। তাহলে মনে রাখবো, বাষ্পমোচন যদি বৃদ্ধি হয়, অর্থাৎ উদ্ভিদের পাতা নেতিয়ে পড়ে বা শুয়ে পড়ে, সেই পদ্ধতিকে আমরা কি বলবো, উইল্টিং। আচ্ছা, কিছু উপকারী ভূমিকা, যেমন এর জল শোষণটা কি, যে উদ্ভিদের আমরা জানি যে মূলরম দিয়ে বা তার জাইলেম কলা দিয়ে কিন্তু উদ্ভিদ জলটাকে শোষণ করে। এর ফলে উদ্ভিদের মধ্যে একটা ডিপিডি, একটা চাপ বা ব্যাপন একটা চাপের কিন্তু ঘাটতি ফলে, যার ফলে তার প্রভাবে কিন্তু বাষ্পমোচন হয়। অর্থাৎ জল শোষণ করছে বলেই তার মধ্যে ব্যাপন চাপ ঘটছে বলেই সে জল শোষণ করছে। তাহলে জল শোষণ করছে, এটা তার একটা ভালো একটা দিক। এবং পত্রতলের উষ্ণতা হ্রাস, এর প্রভাবে কী হয়, অর্থাৎ
বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদের যে পাতা, সেই পাতার কিন্তু উষ্ণতা অনেক কমে যাচ্ছে, যার ফলে উদ্ভিদের যে বাইরের যে টেম্পারেচার, সেই বাইরের টেম্পারেচার থেকে উদ্ভিদের যে টেম্পারেচার অনেক কম হয়, যার জন্য এটাকে বাষ্পমোচন পত্রতলের উষ্ণতা হ্রাসটাও একটা উপকারী একটা ভূমিকা। তাহলে এই হলো বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্ত, প্রয়োজনীয়, ক্ষতিকারক এবং এই হলো শর্ত। তাহলে পরীক্ষায় বাষ্পমোচন কাকে বলে, বাষ্পমোচনের নিয়ন্ত্রণকারী শর্তগুলি সম্পর্কে লেখো, অথবা বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি কে বলেছেন এবং কেন বলেছেন। থ্যাংক ইউ।